বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য কার্যত দেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে। কেন? কেন্দ্রীয় বিজেপি তাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, আর শুভেন্দু অধিকারী একেবারে বিপরীতে গিয়ে গতকাল বিজেপির কার্যনির্বাহী সভাতে ঘোষণা করলেন যে এতদিন পর্যন্ত আমরাও বলে এসেছিলাম রাষ্ট্রবাদী মুসলিমের কথা, কিন্তু আর বলবো না। আপনারাও বলে এসেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, এবার থেকে আমরা বলবো जो लोग हमारा साथ हम लोग उसके साथ। এই ধরনেরই একটা বক্তব্য বলেছেন বিরোধী দলনেতা, যা নিয়ে একেবারেই পশ্চিমবঙ্গ ছেড়ে দিন গোটা দেশের রাজনীতিতে তুফান সৃষ্টি হয়েছে। এবং বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া থেকে শুরু করে কিছু রাজনৈতিক এলিমেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত খুঁজে বেড়ানোর চেষ্টা করে যে কোন ফাঁকের মধ্যে দিয়ে গেলে বিজেপির মধ্যে ভাঙন ধরানো যায়। তারা এটাকে একটা বড় অপরচুনিটি হিসাবেই দেখছে এবং সেই ক্ষেত্রেই বিভিন্ন দিক দিয়ে কেউ সংবাদ মাধ্যমে বিকৃত তথ্য প্রকাশ করে, কেউ এক্স হ্যান্ডেলে বিভিন্ন মত প্রকাশ করে বিজেপির মধ্যে একটা যে ভাঙন সেটা বোঝানোর জন্য মরিয়া চেষ্টা করছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটা কি সত্যি আরো একবার ভেবে দেখার দরকার রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। তার কারণ আপনাদের মনে থাকবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বলা ভালো বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব নরেন্দ্র মোদী এবারের ভোট পর্বের সময়, নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন যে বিরোধীরা ভোট জেহাদ করেছে বিজেপির বিরুদ্ধে এবং সংখ্যালঘু তথা মুসলিমদের ভোট জেহাদ করতে বলেছে, বিজেপিকে ভোট দিতে না বলেছে। এবং এই ভোট জেহাদ যে তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার সভায় বলেছিলেন, সেই ভোট জেহাদ যে হয়েছে লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। গোটা দেশ জুড়ে যে দল শক্তিশালী, যে দল বিজেপির বিরোধী, একেবারে সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম সম্প্রদায় জোটবদ্ধ হয়ে তাদেরকেই ভোট দিয়েছে। সেই ব্যাখ্যায় আসবো, কিন্তু আপনাদের আরো একবার শুনিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিরোধী দলনেতার বক্তব্য নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশ। আপনারা আরো একবার ভালো করে শুনে দেখুন তো তার মধ্যে কোনো ফাঁক রয়েছে না তিনি সঠিক কথাই বলেছিলেন। শুনুন, তারপরে আসছি আলোচনায়। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনলেন বন্ধুরা, নিশ্চিতভাবে আরো আপনাদের সামনে গতকালেও বলেছিলাম, আজকেও বলেছি, কোনো প্রশাসনিক প্রধান হিসাবে কথা তিনি বলেননি। একটা দলীয় কমিটির মিটিং চলছে, একজন সাংগঠনিক কর্তা হিসাবে এই মন্তব্য তিনি করেছেন। এই মন্তব্য জনসাধারণের জন্য তিনি করেননি, এই মন্তব্য করেছেন দলীয় সংগঠনের জন্য। তাদেরকে ভেবে দেখার কথা বলেছেন যে আপনারা তো অনেক কিছুই করলেন এবং সত্যি সত্যি আপনারা যদি ভেবেও দেখেন, এই বিজেপি ট্রিপল তালাকের মতো একটা দারুণ বিল এনেছিল। অনেকেই ভেবেছিলেন যে মুসলিম সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন তারা হয়তো ভোট দানের সময় অন্তত বিজেপির কথা মাথায় রাখবে, কিন্তু আসল তথ্য হচ্ছে বিগত বছরগুলিতে যা ভোট পেয়েছে বিজেপি তার থেকেও এবারে কম ভোট পেয়েছে। এটা একেবারেই পরিষ্কার যেন বলে দেয় যে সংখ্যালঘু বা মুসলিমরা কোনোভাবেই কোনো দিনই বিজেপিকে সমর্থন করবে না। সে আপনি 100% তাদেরকে প্রকল্পের সুবিধা দিন না কেন, তাদের হয়ে যতই গলা ফাটান না কেন, বিজেপিকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেজর অংশ কোনো দিনই সাপোর্ট করবে না। তাহলে কি সবকা সাথ সবকা বিকাশ এটা বলা যাবে না? নিশ্চিতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তখন তার কর্তব্য সমস্ত মানুষের ওপর ধর্মের বিচার না করে সকলেই যেন সমস্ত সুযোগ সুবিধা পায় সেটা দেখার। কিন্তু সংগঠনের দিক থেকে যদি স্ট্র্যাটেজি ঠিক করতে হয় তাহলে বিরোধী দলনেতার এই বক্তব্যকে কি ফেলে দেওয়া যায়? যারা মনে করছেন ফেলে দেওয়া যায় তারা পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে সম্ভবত অবহিত নন। যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সমাজকে ব্যবহার করে একেবারে তৃণমূলের ভোট বাক্স উপচে ফেলার কাজটা করতে পারেন বা করে থাকেন,
যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেছিলেন যে গরু দুধ দেয় তার চাট সহ্য করা ভালো, আমি তোষণের রাজনীতি করি তো কি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে যদি এই মন্তব্য করতে পারেন, তাহলে বিরোধী দলনেতা তিনি কোনো প্রশাসনিক দায়িত্বে নেই, তিনি একজন বিজেপির সংগঠনের কর্তা হিসেবে এই মন্তব্য করাটা কি অত্যন্ত অন্যায় হয়ে গিয়েছে বলে মনে করছেন আপনারা? লিখে জানান আজকের পর্বে। আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতার আরো একটা মন্তব্য, যে মন্তব্যটা শুনলে আপনারা কার্যত চমকে যাবেন এবং আপনারা মনে করবেন যে এই মন্তব্যের পেছনে অবশ্যই সত্যতা রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে 2026-এর বিধানসভার ভোটে আমাকেও ভোট দিতে দেবে না, দেখবেন যে আমার বাড়ির বাইরে 10-12 জন জেহাদি বসে রয়েছে, আমাকেও ভোট গ্রহণ থেকে আটকে দেবে এরা। আর আজকেই যদি সতর্ক আমরা না হই, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না বলে পরিষ্কারভাবে বিরোধী দলনেতা বলেছেন এবং একেবারেই উদাহরণ দিয়ে সেই ঘটনাগুলো তিনি ব্যাখ্যা করেছেন। আসুন বিরোধী দলনেতার সেই বক্তব্যটা আপনারা শুনুন। শুনে কি কোথাও মনে করছেন যে আপনারা এর সঙ্গে সহমত নন? শুনুন তার বক্তব্য। আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড় 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। শুনলেন বন্ধুরা, একেবারে আতঙ্কিত হওয়ার মতো একটা ঘটনা। এবং এই রাজ্যে যেভাবে আমরা জামাল থেকে সাদ্দাম, জেসিবি ওরফে তাজমুল থেকে শেখ শাহজাহান, আপনারা নামগুলো লক্ষ্য রাখলে খেয়াল করতে পারবেন যে এক একটা জায়গায় তৃণমূলের এক একজন নেতৃত্ব এইভাবে গোটা গ্রামকে ক্যাপচার করে রেখে দিয়েছে। আচ্ছা ভাবুন তো, তৃণমূল কংগ্রেসকে তো বলতে হয় না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস? একজন প্রশাসনিক প্রধান হয়ে কিংবা একজন দেশের শীর্ষস্থানে বসে থাকা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীকে অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য সমান সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান দেখানো চলবে না, দেখা চলবে না। কিন্তু সংগঠনকে মজবুত করার জন্য তারা কি স্ট্র্যাটেজি বানাবে না? তৃণমূল কংগ্রেস কি স্ট্র্যাটেজি বানায়নি? আপনাদের মনে রয়েছে কি যে আমরা দেখিয়েছিলাম যে ইমাম সাহেবরা কিভাবে তাদের নিজস্ব প্যাড থেকে একেবারে নির্বাচনের আগে আবেদনপত্র ছাপিয়ে বলেছিলেন যে নির্বাচনের সময় যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয় আর বিজেপি ছাড়া অন্য কোনো দলকে যেন ভোট দেওয়া না হয়, সেটা ইমাম সাহেবরা একেবারে ঘোষণা করে দিয়েছিলেন। তাহলে কি এটা ধর্মীয় রাজনীতি নয়? তার মানে কি আপনারা বলতে চাইছেন যে ধর্মীয় রাজনীতি করার অনুমোদন বা ধর্মীয় রাজনীতি করার একচেটিয়া অধিকার শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেস করবে, আর বাকি দলগুলো সেকুলারিজমের নাম করে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে বিশ্বাস করবে? তা যদি হয় তাহলে তো আখেরে তৃণমূল কংগ্রেসেরই সুবিধা। তার কারণ তোষণের রাজনীতি করে একের পর এক যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি পার করে যাচ্ছে, এটাকে থামানোর তো আর কোনো উপায় থাকবে না। আমি আপনাদের সামনে বলেছি যে বিরোধী দলনেতা কিন্তু মুখ্যমন্ত্রী নন, উপমুখ্যমন্ত্রী নন, কোনো মন্ত্রী নন। সেই কারণে তার এই মন্তব্য বলা সাজে। তিনি বলেননি যে কোনো মুসলিম সম্প্রদায়কে কোনো সুবিধা বন্ধ করে দেওয়ার জন্য। তিনি বলেছেন
জো হামারা সাথ হাম উসকে সাথ। তার মধ্যে যদি মুসলিমরা আমাদের সঙ্গে থাকে নিশ্চিতভাবে আমরাও তাদের সঙ্গে রয়েছি, যদি হিন্দুরা আমাদের সঙ্গে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা হিন্দুদের সঙ্গে রয়েছি। এই তো মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটাতেই একেবারে গেল রব উঠে গেল গোটা রাজ্য এবং দেশ জুড়ে। আচ্ছা আপনারা বলুন তো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতদিনের রাজভবনে গিয়ে 100 জন প্রতীকী হিসাবে মানুষকে নিয়ে গেলেন এই উপনির্বাচনে, যারা ভোট দান থেকে বিরত রইলেন, যারা হিন্দু হওয়ার কারণে যাদেরকে ভোট দিতে দেওয়া হলো না। আপনারা একটু বিশ্লেষণ করে বলবেন যে কেন এই সমস্ত মানুষগুলোকে আমাদের এই সুস্থ নির্বাচনের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হলো না। আপনারা একটু কি বুঝিয়ে বলবেন যে মিডিয়া কত হাইলাইট করেছে এই ঘটনাকে, কিংবা কোন কোন মিডিয়া ওই সমস্ত গ্রামগুলিতে, যে সমস্ত গ্রামগুলির কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার প্রকাশ্যে বলছেন যে আপনারা গিয়ে একবার দেখে আসুন, ওই সমস্ত গ্রামগুলিতে কতগুলো মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভোট দিতে দেওয়া হয়েছে। আচ্ছা, সংবাদ মাধ্যমের কি এটা কর্তব্যের মধ্যে পড়ে না শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সত্যতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার? কেন ওই সমস্ত গ্রামগুলোতে গিয়ে শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য সত্য না মিথ্যা সেগুলো একেবারেই যাচাই করার চেষ্টা করছে না সংবাদ মাধ্যমগুলি? তাহলে তো পরিষ্কার হয়ে যেত। তার কারণ শুভেন্দু অধিকারী যে বক্তব্য বলছেন সেটা একেবারে চাঞ্চল্যকর তথ্য, এবং রাজভবনে রাজ্যপালের কাছে গিয়ে সেই তথ্য তিনি জমা দিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারী গত দিনেও বললেন যে রাষ্ট্রপতির সঙ্গেও তিনি দেখা করার অনুমতি চেয়েছেন, অনুমতি পাওয়া গেলে তিনি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। কেন পশ্চিমবঙ্গের কিছু সম্প্রদায় ভিত্তিক এইভাবে ভোট থেকে বঞ্চিত করা হচ্ছে এর উত্তর তিনি জানার চেষ্টা করেছেন রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে। 21 তারিখে আমি পাবলিককে আবেদন করছি, হিন্দুদের আবেদন করছি, পার্টির প্রোগ্রাম আমি ডিক্লেয়ার করতে পারি না, পার্টি করবে। আমি পশ্চিমবাংলায় বলছি অন্তত 100টা জায়গায় দাওয়াতে ইসলামের স্লোগান দেওয়া, মমতার আলালের দুলাল, ফিরাদ হাকিমের কুশপুতুল যেন পোড়ানো হয়। 100-র বেশি হলে খুশি হব, অন্তত 100টা জায়গায় যেন। এরপর একজন মানুষ যিনি রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করেন, যিনি প্রতিনিয়ত দেখছেন যে একটি সম্প্রদায়কে তোষণের রাজনীতি করে এগিয়ে দেওয়া হচ্ছে, আরো একটি সম্প্রদায়কে ভোটদান থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে কেন সেই বক্তব্য তিনি দলীয় বৈঠকে রাখতে পারবেন না? নিশ্চিতভাবে আরো একবার আপনাদের বললাম যে ভারতের প্রধানমন্ত্রী বা ধরুন বিজেপি যদি কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে কোনোদিনই এইটা বলা যাবে না যে আমি প্রকল্পের ভাগ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এর ভিত্তিতে আমরা দেবো, এটা বলা যায় না। কিন্তু সাংগঠনিক বার্তা হিসাবে এই বার্তা কি দেওয়া যায় না? এটা তো হামেশাই আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বিভিন্ন জায়গায় দরবার করেন কি করে, বিভিন্ন জায়গা থেকে এই আবেদনগুলো জানানোর চেষ্টা করেন কি করে। ঈদের সময় একটা ফেস্টিভ্যাল, যেটা মুসলিম সম্প্রদায়ের একটা ফেস্টিভ্যাল, সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করে কি করে? তখন কোথায় যায় আমাদের এই তথাকথিত সম্প্রদায়ের বিবেক, যারা শুভেন্দু অধিকারীর এই বক্তৃতাকে একেবারেই নিন্দা করছেন? তারা কি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মেয়ো রোডে ঈদের সমাবেশ থেকে বলা রাজনৈতিক বক্তব্যগুলো নিয়ে কোনো বিরোধী মন্তব্য প্রকাশ করেছেন? তবে এবার আপনাদের শোনাতে চাইবো একটা অডিও রেকর্ড। সেটা বলেছেন সুকান্ত মজুমদার, একজন ইউটিউবারকে দেওয়া এক তথ্যে সুকান্ত মজুমদার এটা স্বীকার করে নিয়েছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, তাই হয়তো কিছুটা ইমোশনালি শুভেন্দু অধিকারী এই বক্তব্য বলেছেন। আসুন সেই সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো আপনাদের। কিছু পার্সেন্ট মাইনরিটিও ভোট দেয়, দিয়ে দেয়নি একদম না, কিন্তু সেটা সত্যি খুব নগণ্য পার্সেন্টেজ। এবং আমরা অনেকটা আশাহত, এটা নিয়ে কোনো বিষয় নেই, যে আমরা যে পরিমাণ কাজ করেছি, কাজ করার পর আমরা ভেবেছিলাম মানুষ কাজের উপরে ভিত্তি করে ভোট দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক ভোটিং হচ্ছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কোনো জেলার মাইনরিটি অধ্যুষিত এলাকায় যদি আপনি যান, ডেভেলপমেন্ট রিলেটিভলি কম, রাস্তাঘাট খারাপ, শিক্ষা নেই, চাকরি নেই, কিন্তু তবুও তৃণমূল কংগ্রেসকে তারা দুহাত তুলে ভোট দিচ্ছেন। অতএব এই ভোটিংয়ের মানে হচ্ছে সাম্প্রদায়িক ভোটিং। এবং এর পেছনে বিভিন্ন সংগঠন, ধর্মীয় সংগঠন, তারা নিচে নেমে কাজ করছে। তারা বলে দিচ্ছে পরিষ্কার যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, ভোট দিলে পরে তোমার মারা যাওয়ার পর জানাজা ভোট পড়াতে যাব না, এরকমও কথা মৌলবীদের মুখ দিয়ে শোনা যাচ্ছে। অতএব এটা অর্কেস্ট্রেট, অর্থাৎ প্ল্যান করে করা হচ্ছে। এর পেছনে বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে। শুনলেন বন্ধুরা, আজকে আপনাদের সকলকে লিখে জানাতে অনুরোধ করব যে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন
সে কথাটা হয়তো প্রেসের সামনে বা সাংবাদিকদের সামনে বলা উচিত হয়নি, কিন্তু এই কথাটাকে কি কেউ অস্বীকার করতে পারবে? আপনারা কি বলতে পারেন যে কোনো দিন মুসলিম সম্প্রদায় কোনো দিন বিজেপিকে ভোট দেবে? তাহলে নিশ্চিতভাবে সাংগঠনিক দিক থেকে সেই রকমই প্ল্যান করতে হবে। তবে বারবার আমি বলছি, প্রশাসনিক যদি তথ্য আসে, যদি প্রধানমন্ত্রীর কথা আসে, মুখ্যমন্ত্রীর কথা আসে, সেখানে কিন্তু এই রকম বিভাজন করা যায় না। প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেখানে বিভেদের রাজনীতি করা যায় না। কিন্তু সাংগঠনিক দিক থেকে আমি তো স্ট্র্যাটেজি তৈরি করতেই পারি। রাজ্যে তৃণমূল কংগ্রেস যদি স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, ফিরহাদ হাকিম যদি বলতে পারেন যে যারা মুসলিম ধর্মের বাইরে জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, যদি এই বক্তব্যগুলো ফিরহাদ হাকিমরা বলতে পারেন, একেবারে মন্ত্রী হিসাবে এই বক্তব্য যদি বলা যায়, তাহলে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে কি খুব আপত্তি দেখছেন আপনারা? আজকের পর্বে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানান। এখনকার মতো এখানে শেষ করলাম।